The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. ক্রমশ ক্ষয়িষ্ণু সিপিএম, একথা শুধু যে সিপিএমের শত্রুরা বলে তা নয়, সিপিএম সমর্থক তথা দরদিরাও এই কথা প্রকাশ্যে না বললেও নিজেদের মধ্যে আলোচনা করেন। রাজ্যভিত্তিক কিছু সরকারি কর্মচারী ও ব্যাংক জীবন বীমা ইউনিয়নটুকুই এখন সিপিএমের ভরসা। এরই মধ্যে দলের ২৪তম পার্টি কংগ্রেস হতে চলেছে মাদুরাইতে। পার্টি কংগ্রেসে মুখ্য আকর্ষণ জওয়ান ছবির জনপ্রিয় ভিলেন অভিনেতা বিজয়া গুরুনাম সেতুপতি কালিমুসু। একাধারে তিনি দক্ষিণী অভিনেতা ও প্রযোজক। ইতিমধ্যে তামিল ছবির জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার, ২টি ফিল্মফেয়ার ও ২টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার। সংক্ষেপে তার পরিচয় বিজয় সেতুপতি। ইতিমধ্যেই বলিউডের জওয়ান ছবিতে ভিলেনের চরিত্রে দাপুটে অভিনয় করে নায়ক শাহরুখকে জোর টক্কর দিয়েছেন। এহেন অভিনেতা এবার সিপিএমের পার্টি কংগ্রেসে যোগ দিচ্ছেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিষয়টি এমন কিছু নতুনত্ব নয়। এবারে পার্টি কংগ্রেসে বক্তব্য রাখবেন প্রকাশ কারাত, পিনারাই বিজয়ন, যিনি কেরলের মুখ্যমন্ত্রী, বৃন্দা কারাত, জি রামাকৃষ্ণন, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান কে বালাকৃষ্ণন, ইউ বাসুকি ও সভাপতিত্ব করবেন পি সন্মুগাম। প্রশ্ন এখন একটাই, এই তালিকার মধ্যে থেকেই কি সিপিএম প্রয়াত সীতারাম ইয়েচুরির সম্পাদক পদটি পূর্ণ করবেন, নাকি কোনো হিসেবের বাইরে গিয়ে কাউকে সম্পাদকের পদে বসাবেন? শুক্রবার ৪ এপ্রিল থেকে সম্মেলন শুরু। ইতিমধ্যেই গত শনিবার থেকে দুদিনের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়ে গেছে। এই বৈঠক থেকেই পার্টির ভবিষ্যৎ চূড়ান্ত রাজনৈতিক সাংগঠনিক রিপোর্ট নির্মিত হয়েছে, যা প্রকাশ হবে পার্টি কংগ্রেসে। এখন জোর গুঞ্জন কে হবেন পরবর্তী কেন্দ্রীয় সম্পাদক। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের সম্মেলনে বিজয়ন, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, মানিক সরকার সহ বর্ষিয়ান নেতারা দলের শীর্ষ পদ থেকে বিদায় নেবেন। নতুন তালিকায় নাম আছে কেরলের এম.এ. বেবির। আবার তামিলনাড়ু মুখ্যমন্ত্রী স্ট্যালিন জয়েন্ট অ্যাকশন কমিটির সভায় আমন্ত্রণ জানানোয় উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রবীণ নেতা মানিক সরকার। আমন্ত্রিত ছিলেন বাংলার সিপিএম সম্পাদক মোহাম্মদ সেলিমও, কিন্তু কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে ব্যস্ত থাকায় সেলিম তামিলনাড়ু যেতে পারেননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, স্ট্যালিন কি গোপন সূত্রে খবর পেয়েছেন যে কেন্দ্রীয় সম্পাদকের তালিকায় মোহাম্মদ সেলিমের নাম আছে? থাকতেই পারে। একদিকে পার্টি লাইন, অন্যদিকে সংসদীয় রাজনীতিতে বিধায়ক, মন্ত্রী, সাংসদ থাকার সুবাদে বেশ অভিজ্ঞ মোহাম্মদ সেলিম। সেক্ষেত্রে মোহাম্মদ সেলিমও হতে পারেন কেন্দ্রীয় সম্পাদক। তবে অনেকে বলছেন, বাংলার শীর্ষ পদে একসময় একজন মুসলিম বা নিম্নবর্ণের মানুষকে মনোনয়ন সিপিএম ভাবতেও পারত না। এবার ঘোর দুর্দিনে সেলিমকে রাজ্য সম্পাদক করে দল যে সাহসী হয়েছে, তার প্রতিফলন পড়তে পারে কেন্দ্রীয় কমিটির সম্পাদক পদে। সেলিমও হতে পারেন পরবর্তী সম্পাদক। তবে দিগদর্শনের সম্পাদক হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি যে একজন মহিলা প্রার্থী করবেন এবং সেটি হবেন সম্ভবত দ্রৌপদী মুর্মু, এমন একটা আগাম আভাস কিন্তু দিয়েছিলাম, আর সেটাই হয়েছিল। এখন কেন জানি না মনে হচ্ছে অভিজ্ঞ পাকাচুলদের সিপিএম সবাইকে বাদ দেবেন না। সম্ভবত বৃন্দা কারাতকে বিশেষ ছাড় দিয়ে সম্পাদক করা হতে পারে, অর্থাৎ মহিলাদের গুরুত্ব দেওয়া হবে।
মাদুরাইতে অনুষ্ঠিত 2 থেকে 6 এপ্রিল সিপিএমের 24তম পার্টি কংগ্রেসে দলের পদক্ষেপ কী হবে আগামী দিনে তার যেমন সিদ্ধান্ত গৃহীত হবে, তেমন কে হবেন কেন্দ্রীয় সম্পাদক সেটাও স্থির হবে। সেক্ষেত্রে পার্টির গঠনতন্ত্র থেকে সরে এসে বর্ষিয়ান কাউকে সম্পাদক বেছে নিতে বৃন্দা কারাতকে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে নির্বাচিত করতে পারে দল। এর আগে কেরলে বিজয়ন এবং ত্রিপুরার রাজ্য সম্পাদক মণ্ডলীতে বেছে নেওয়ায় ব্যতিক্রমী সিদ্ধান্ত কিন্তু নিয়েছিল সিপিএম। দেশের অর্থমন্ত্রী হিসেবে একজন মহিলাকে সামনে এনেছে বিজেপি, রাষ্ট্রপতিও করেছে একজন মহিলাকে। সিপিএমে কিন্তু এমন উদাহরণ নেই। সুতরাং এবার একজন মহিলাকে যদি সিপিএম সম্পাদক করে অবাক হওয়ার কিছু নেই। সেই তালিকায় যেমন বৃন্দা কারাত থাকতে পারেন, তেমনই পারেন তামিলনাড়ুর নেত্রী ইউ বাসুকি। অনেকে মোহাম্মদ সেলিমের নাম তুলছেন বটে, কিন্তু তথ্য বলছে সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর প্রকাশ কারাতরা চেয়েছিলেন মোহাম্মদ সেলিমই দায়িত্ব নিক, কিন্তু মোহাম্মদ সেলিম রাজি হননি। সম্ভবত বাংলার রাজনীতিতে বাম নেতৃত্বে তিনি থাকতে চান। দলের প্রাসঙ্গিকতা যে কমেছে এটা অস্বীকারের উপায় নেই। তবু 2020 থেকে যদি হিসেব ধরা যায়, আসাম, বিহার, গুজরাট, জম্মু কাশ্মীর, কেরালা, ওড়িশায় কিছু ভোট বেড়েছে। ভোট কমেছে অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে। এই কঠিন পরিস্থিতিতে দল পরিচালনায় পলিট ব্যুরো, কেন্দ্রীয় কমিটির সঙ্গে ব্যক্তিত্ব হিসেবে সম্পাদকেরও একটা ভূমিকা থাকে। পার্টির ইতিহাসে পি সুন্দরায়া সম্পাদক থাকাকালীন 1967 থেকে 1977 লোকসভা নির্বাচনে 59টি আসনে প্রার্থী দিয়ে 19টিতে জয় পায় সিপিএম। 85 আসনে 25টি ও 53 আসনে 22টি আসন লাভ করেছিল সিপিএম। এরপর ইএমএস নামরুদ্দিপাদের সম্পাদক থাকাকালীন 1984, 1989 ও 1992 এর নির্বাচনে 64তে 22, 64তে 33 ও 63তে 35 আসন পায় সিপিএম। 1998 থেকে 1999 ও 2004-এর 14তম লোকসভায় হরকিষেণ সিং সুরজিৎ ছিলেন সম্পাদক। দল 71টি আসনে প্রার্থী দিয়ে 32টি, 69টিতে 43টি ও 82তে 16টি আসন পেয়েছিল। 15 ও 16তম লোকসভা নির্বাচন হয়েছে প্রকাশ কারাত সম্পাদক থাকাকালীন। সে সময় 82তে মাত্র 10টি ও 93 আসনে মাত্র 9টি আসন তারা জিততে পারে। সীতারাম ইয়েচুরি সম্পাদক থাকাকালীন 2টি লোকসভা নির্বাচন হয়, 2019 ও 2024। 2019-এ 69টি আসনে প্রার্থী দিয়ে সিপিএম পায় 3টি মাত্র আসন। 18তম লোকসভা নির্বাচনে 2024-এ 52টি আসনে প্রার্থী দিয়ে পায় মাত্র 4টি আসন। হরকিষেণজি সম্পাদক থাকাকালীন 2004 সালের 14তম লোকসভায় দেশে সিপিএম ভোট পেয়েছিল প্রায় 2,20,70,614। দেশে ছিল তৃতীয় দল। তার আগে নামরুদ্দিপাদ সম্পাদক থাকাকালীন 1991-এর 10ম লোকসভা নির্বাচনে সিপিএম ভোট পেয়েছিল 1,70,74,699টি। 2024-এ সেই ভোট গিয়ে দাঁড়িয়েছে 1,13,42,553। এই রথী মহারথী সম্পাদকের আমলেই দল ভেঙেছে বহুবার। প্রথম ভাঙনে সিপিআইএমএল, এরপর সিপিআইএমএল আরএফ, আরএমপিআই, এমসিপিআই ব্র্যাকেটে ইউ, পিডিএস, ত্রিপুরায় জনগণতান্ত্রিক মোর্চা, পাঞ্জাবে লোকসংঘ মোর্চা, ওড়িশায় ওসিপি ও কেরালায় সিএমপি ব্র্যাকেটে জে। এতগুলি দল কিন্তু তৈরি হয়েছে সিপিএম ভেঙে। কমিউনিস্ট সংগঠন যদি বিজ্ঞান নির্ভর হয়ে থাকে, দলে দরকার ছিল সাচ্চা প্রোলেতারিয়াতের নেতৃত্ব। কিন্তু দল যখন জনগণতান্ত্রিক বিপ্লবের লক্ষ্য থেকে সরে পুরোপুরি সংসদীয় রাজনীতিতে গা ভাসালো, সরকার গঠনের ব্যস্ততায় বাড়ল বাংলা, কেরল ও ত্রিপুরায়। নেতৃত্ব পেলেন উচ্চবর্ণীয় মানুষেরা। মেয়েদের ক্ষেত্রেও কমিউনিস্ট পার্টি তেমন গুরুত্ব দেয়নি। নেতাজির সহযোদ্ধা লক্ষ্মী সাইগল, বিপ্লবী কল্পনা দত্ত, জ্যোতি চক্রবর্তী, কনক মুখার্জি, গীতা মুখার্জি, মণিকুন্তলা সেন প্রমুখেরা দলে পুরুষ কমরেডদের সাহায্যকারী হিসেবেই থেকে গেলেন। দলের প্রথম সারিতে কিন্তু তাদের স্থান হয়নি। একমাত্র বৃন্দা কারাত প্রকাশ কারাতের স্ত্রী হবার সুবাদেই হয়তো দলের প্রথম সারিতে স্থান পেয়ে যান। যোগ্যতার চেয়েও বড় হয়ে ওঠে প্রভাব। এ রাজ্যে সিপিএম গত নির্বাচনে 23 জন প্রার্থীর 2 জন মাত্র প্রবীণ প্রার্থীর জামানত বাঁচিয়ে মান রেখেছে। এরা হলেন মুর্শিদাবাদ কেন্দ্রের মোহাম্মদ সেলিম ও দমদমে সুজন চক্রবর্তী।
সামান্য ভোটে জামানত হারিয়েছেন যাদবপুরের সৃজন ভট্টাচার্য ও শ্রীরামপুরের দীপশিতা ধর। বাকি তরুণেরা গোহারান হেরেছে। সিপিএমকে জামানত বাবদ 5,25,000 টাকা খোয়াতে হয়েছে। সিপিএম দলের কেন্দ্রীয় নেতারা এবারের পার্টি কংগ্রেসে কাকে কেন্দ্রীয় সম্পাদক করবেন তাই নিয়ে সাধারণের মধ্যে কোনো তাপ উত্তাপ নেই, কিন্তু পার্টি কর্মী ও দরদীদের কাছে গুরুত্ব অনেক। 2রা এপ্রিল মাদুরাইয়ের তম্মকুমি ওপেন গ্রাউন্ডে হাজার হাজার রেড ভলেন্টিয়ার সারা দেশ থেকে আসা 819 জন প্রতিনিধিকে স্বাগত জানাবেন। তামিলনাড়ু জুড়ে মিছিল হবে অসংখ্য। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাষ্ট্রীয় অধিকার নিয়ে হবে সেমিনার, আলোচনা হবে দল নিয়ে। 4 ও 5 এপ্রিল হবে এই আলোচনা। আর 6 এপ্রিল মাদুরাইয়ে 2 লক্ষ সমর্থকদের নিয়ে ভান্দিউর রিং রোডে এক সমাবেশও হবে। নেতারা বক্তৃতা দেবেন, স্লোগান উঠবে বিপ্লব দীর্ঘজীবী হোক। পার্টি দীর্ঘজীবী হবে কিনা সে সংশয় উচ্চারিত না হলেও মনে মনে কিন্তু পার্টি সমর্থক ও দরদীরা করবেন। জনস্বার্থে আন্দোলনের চেয়ে আগামী নির্বাচনগুলি পাখির চোখ হতে চলেছে সর্বহারা দল সিপিএমের। বিষয়টি নিয়ে আলোচনা করেছি প্রবীণ অভিজ্ঞ সাংবাদিক শ্যামলেন্দু মিত্রের সঙ্গে। হ্যালো, হ্যাঁ বলুন। শ্যামলেন্দু বাবু নমস্কার, দিগদর্শন থেকে সুজিত বলছি। হ্যাঁ নমস্কার। আপনাকে এই আজকে ফোনে ধরার কারণ 2রা এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাইতে সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে আগামী দিনের পার্টির লাইনের রূপরেখা তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে পার্টির যে কেন্দ্রীয় সম্পাদকের পদটা খালি পড়ে আছে সীতারাম ইয়েচুরির প্রয়াণের ফলে, সেই পদটিতে একজনকে স্থলাভিষিক্ত করা হবে। এখন কাকে করা হবে? একটা সময় কথা উঠেছিল যে প্রকাশ কারাত নাকি বলেছিলেন যে এবার দায়িত্ব নিক পশ্চিমবাংলা থেকে মোহাম্মদ সেলিম, অর্থাৎ একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তারা বসাতে চান কেন্দ্রীয় সম্পাদকীয় পদে। কিন্তু তখন নাকি মোহাম্মদ সেলিম রাজি হননি, তিনি চেয়েছিলেন এই বাংলার রাজনৈতিক নেতৃত্বতে থাকতে। ফলে কাজ চালাচ্ছিলেন প্রকাশ কারাত। কিন্তু এবারকার পার্টি কংগ্রেসে কিন্তু সিদ্ধান্ত নিতেই হবে যে কে একজন সভাপতি, কে একজন সম্পাদক হতে যাবেন। তার মধ্যে 2টো নাম ভেসে আসছে। সেটা হচ্ছে যে 2টো মহিলা নাম ভেসে আসছে। যেহেতু দেখা যাচ্ছে যে বিজেপি রাষ্ট্রপতি এবং অর্থমন্ত্রী পদে 2জন মহিলাকে নির্বাচিত করেছেন, এখানে মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী। এইসবের পরিপ্রেক্ষিতে তারা 2টো নাম যে ভেসে আসছে, একটা হচ্ছে প্রকাশ কারাতের স্ত্রী বৃন্দা কারাত, আরেকটি উঠে আসছে তামিলনাড়ুর ইউ বাসুকি নামে একজন লড়াকু নেত্রীর নাম। আপনি একজন অভিজ্ঞ এবং প্রবীণ সাংবাদিক, পশ্চিমবাংলার সিপিএম এর রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সেই ভূমিতে আপনি বিচরণ করেছেন, তাদের কাছাকাছি দেখেছেন, তাদের মানসিকতাও কিছুটা উপলব্ধি করেছেন, তাদের পদক্ষেপগুলোকে আপনি লক্ষ্য রেখেছেন। তাই আপনার কাছে জানতে চাইব এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন। দেখুন, পরিস্থিতি এখন গোটা দেশের যা অবস্থা, তাতে সিপিএম এখন গোটা ভারতবর্ষের রাজনীতিতে ননগ্রাটা হয়ে গেছে। সিপিএম এ কে সম্পাদক হলো কি না হলো, মহিলা হলো কি পুরুষ হলো কি সংখ্যালঘু হলো, এটা কিন্তু আর মানুষের কাছে এটা গ্রহণযোগ্য নয়। আর সেলিমের কথা বলছেন, সেলিম তো পশ্চিমবঙ্গেই ব্যর্থ। তো তিনি তো কোনোদিন নেতা ছিলেন না। তাকে সংগঠনে কি করবে, তিনি কিছু করতে পারছেন না। তাকে জোর করে তাকে ভোটে দাঁড়াতে গেলেন। ওটা হচ্ছে যে সিপিএম এর যে অভিমুখটা নষ্ট হয়ে গেছে। সিপিএম 3টে রাজ্যে ছিল। সিপিএম 3টে রাজ্যে থেকে সিপিএম তো সর্বভারতীয় দল হতে পারেনি। ত্রিপুরা, দীর্ঘদিন ধরে ত্রিপুরায় ছিল। ত্রিপুরা একজন ভালো মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। পশ্চিমবঙ্গে জ্যোতিবাবু, প্রভাস গুপ্ত, তারা পার্টিটাকে একভাবে নিয়ে গেছেন। তারপরে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় এসে বুদ্ধদেব ভট্টাচার্য তোর আমলেই শেষ হয়ে গেল পার্টিটা প্রায়। আর কেরলে আছে, কেরলের সংখ্যালঘু ভোট এবং ওখানের লোকের মানসিকতা একটু আলাদা। ওরা সিপিএম কে হারায় আবার জেতায়। প্রশ্ন হচ্ছে যে এই যে পার্টিটার যে অবস্থা দাঁড়িয়েছে, পার্টিতে ধরুন পশ্চিমবঙ্গ থেকে পার্টিতে ওপরের দিকে চালনা শক্তি আছে এরকম কোনো লোক নেই। এদিকে রইল বিমান বসু আর সেলিম, আর তো লোক নেই কেউ।
অল ইন্ডিয়াতে সেই ঘুরে ফিরে সীতারাম কেশরী সীতারাম ইয়েচুরি ও তো হচ্ছে সীতারাম ইয়েচুরি কোনো বড় নেতা ছিলেন না। সীতারাম ইয়েচুরি সেকেন্ড গ্রেড থার্ড গ্রেডের একটা নেতা ছিলেন। তার এমন কিছু প্রভাব ছিল না, তিনি কোনো তার মানুষকে যে আকর্ষণ করার কিছু ছিল না। উনি রাজ্যসভার মেম্বার হয়েছিলেন, সবই ঠিক আছে। আপনি বলতে চাইছেন তাত্ত্বিক নেতা? হ্যাঁ, তাত্ত্বিক নেতা। তাত্ত্বিক নেতা তো আর কিছু হবে না এখন আর। প্রকাশ কারা তো তাত্ত্বিক নেতা, বৃন্দা কারা তো তারা কি ভোটে দাঁড়িয়েছে? তারা কি কোথাও জনমানুষে গেছে? তা তো যায়নি। তারা ওখানে বসে বসে তোমার ঘুটি চেলেছে। ঘুটি ছেলে আপনার এই দলটার ভেতরে নানা রকম গোলমাল পাকানো। এই যে জ্যোতি বসুকে যে মুখ্য প্রধানমন্ত্রী করা হলো না, এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এই প্রকাশ কারাত লবি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, এরা। আর এই যে আপনি বলছেন যে সাউথের ম্যাড্রাস, সাউথের একজন মহিলা, তো আরে সাউথে তো সিপিএম এর কোনো কিছুই নেই, তো দোকান খোলার লোক নেই সিপিএম এর। সিপিএম এর এখন যে অবস্থা হয়েছে, দোকান খোলার লোক নেই। আমার যদি বক্তব্য আপনি নিতে চান, এই যে বৃদ্ধ যারা বৃদ্ধই বলবো, প্রকাশ কারাত থেকে আরম্ভ করে সীতারাম ইয়েচুরি, এরা পার্টিতে এখন ননগ্রাটা। এদের ছেড়ে দেওয়া উচিত। বিজেপি যেটা করে সেটা হচ্ছে বৃদ্ধ হয়ে গেলে তারা পার্টিতে ওপরের দিকে তারা রইল, বৃদ্ধাশ্রমে রইল। ওদের একটা কি কথা আছে, ভুলেও যাচ্ছি সরকার, যে মার্গদর্শক। ঠিক আছে, তোমরা মার্গদর্শক হয়ে থাকো, এদেরও এরা ছেড়ে দিই। এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে একটা সভা হবে এই কিছুদিনের মধ্যেই, এই একটা প্রোগ্রাম হবে 20 এপ্রিল। এই 20 এপ্রিলের যে ব্যানার এবং পোস্টারটা বেরিয়েছে, তাতে যাদের নাম আছে, যারা বক্তা, সেই বক্তাদের পশ্চিমবঙ্গবাসী মানুষ এবং তাদের দল তাদের ব্রাত্য করে দিয়েছে। যারা পশ্চিমবঙ্গে এই করোনা কাল থেকে আরম্ভ করে নতুন করে যে সমস্ত কম বয়সী ছেলে মেয়েরা, একদম কম বয়সী বাচ্চা বলছি না, তার থেকে তারা পাস টাস করে একটু ওপরের দিকে আছে, যেমন মীনাক্ষী। এই মীনাক্ষীকে আমি মনে করি যে পশ্চিমবঙ্গে সিপিএম এর এখনই সেক্রেটারি করে দেওয়া উচিত। আর অল ইন্ডিয়াতে দেখুক, প্রথম হচ্ছে অল ইন্ডিয়া পার্টির কোনো কিছুই নেই, একদম কিচ্ছু নেই। আপনি যাই বলুন, ওই আপনার জেএনইউতে কিছু করে এই সমস্ত ছেলেগুলো, আর কিছু নেই। গোটা ভারতবর্ষে সিপিএম বা কমিউনিস্ট, যেটা ডানপন্থী ভাষায় ডানপন্থী লড়াই হচ্ছে, বামপন্থীরা পশ্চিম ভারতবর্ষে আর কিছু করতে পারছে না। এমনকি কেরলে যে বামপন্থীরা আছে, তারাও ডানপন্থীদের সাথে নানা ধরনের সমঝোতা করছে। আর ওখানে এই যে রাহুল গান্ধী ওখানে যে জিতছে, সংখ্যালঘু ভোটে জিতছে, সাধারণ মানুষের ভোটে জিতছে না। এখানে সাধারণ মানুষ, আর কথায় কথায় এই যে কথা বলা হচ্ছে যে সংখ্যালঘুদের আমরা তুলো, আরে সিপিএম তো পশ্চিমবঙ্গে 1 বছর গভর্নমেন্টে ছিল, কোন সংখ্যালঘুকে যে সেক্রেটারি করেছে বা প্রেসিডেন্ট করেছে বা কোন দলের মুখ্যমন্ত্রী করেছে, কোন বা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর করেছে সংখ্যালঘুকে? কেন পুলিশ কমিশনার সংখ্যালঘু করতে পারেনি? কেন ডিজি করতে পারেনি? চিফ জাজি করেনি? কেন না? আসলে এরা রাজনীতিটা করে শুধু নিজেদের পদটাকে বাঁচিয়ে রাখার জন্য। আজকে জ্যোতিবাবুকে যে করা হলো না, ভুল থিওরি তো, যে আমরা সম্পূর্ণ ক্ষমতা পাইনি বলে আমরা নেব না। আর 77 সালে যে বাম ফ্রন্ট হয়েছিল ক্ষমতায় আসার জন্য, বাম ফ্রন্ট করেছিল একটা, যে কংগ্রেসকে তাড়ানোর জন্য। বাম ফ্রন্ট যে 77 সালে জিতেছিল, সেটা বাম ফ্রন্টের ক্রেডিট ছিল না, ক্রেডিটটা ডিসক্রেডিট অফ দ্য কংগ্রেস। 19 মার্চ 75 সালে যে ইন্দিরা গান্ধী। আপনাকে একটু মানে ক্ষমা চাইছি একটু থামানোর জন্য। সেটা হচ্ছে যে আপনি যেটা প্রথম 2-3টে প্রশ্ন উঠে এলো, প্রথম প্রশ্নটা যেটা আসছে, যেটা আপনি বললেন মোহাম্মদ সেলিম নিজের রাজ্যে ব্যর্থ। হ্যাঁ, তিনি ভোটে জিততে পারেননি, কিন্তু যে 23টা আসনের সিপিএম প্রার্থী দিয়েছিল গত লোকসভা নির্বাচনে, তার মাত্র 2টি কেন্দ্র, সেটি হচ্ছে মুর্শিদাবাদ এবং দমদম, অর্থাৎ মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী, এরাই একমাত্র জামানত বাঁচাতে পেরেছেন এবং 1 লক্ষেরও বেশি ভোট মোহাম্মদ সেলিম পেয়েছেন। বাকিরা যে নবীন প্রজন্ম এসেছিলেন, তারা কিন্তু কিছুটা দীপশিতাধর অল্প ভোটে, আর যাদবপুরের সুজন অল্প ভোটে জামানত খুইয়েছে। বাকি দেখা যাচ্ছে যে জামানতের যে মোট টাকা 5,25,000 টাকা, প্রায় পুরোটাই বাজেয়াপ্ত হয়ে গেছে সিপিএম এর এই নবীন প্রজন্মকে ভোটে দাঁড় করিয়ে। এই দুজন পক্ষকেশ, এই একজন সেলিম এবং একজন সুজন চক্রবর্তী, এরাই কিন্তু জিতে এসেছেন বলছি, যে জামানতটা বাঁচাতে পেরেছেন।
এটা গেল 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন যেটা বলছেন যে এখনো কিন্তু জাতীয় দল হিসেবে 6ষ্ঠ স্থানে রয়েছে সিপিএম, এবং যদি 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 আপনি গত লোকসভা নির্বাচনের হিসেব দেখেন তাহলে দেখবেন কিন্তু যে আসাম, বিহার, গুজরাট, জম্মু কাশ্মীর, কেরালা, ওড়িশায় সিপিএম এর ভোট বেড়েছে, ভোট কমেছে অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে। সুতরাং এখনো পর্যন্ত কিন্তু ভোটের নিরিখে অর্থাৎ 1/6 ভোট পাওয়ার নিরিখে এখনো কিন্তু 6ষ্ঠ দল। আপনি বলতে পারেন যে এক সময় 3য় দল ছিল সিপিএম, সেখান থেকে নেমে 6ষ্ঠ দলে নেমে এসছে এবং ভোট শতাংশ অনেক কমে গেছে, মোট ভোটও অনেক কমে গেছে, কিন্তু পুরোপুরি কি আপনি ব্যাপ্ত করে দিতে পারেন সিপিএম কে? আমি তো সেটা বলিনি। প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গে দীর্ঘ 34 বছর তো ক্ষমতা ছিল সিপিএম, তারা কিন্তু আসানসোলের ওপারে বরাকারে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। আর এখানেও আপনার দাঁতন হচ্ছে লাস্ট, তার ওদিকে উড়িষ্যাতেও করতে পারিনি, বিহারেও করতে পারিনি, কিছু করতে পারিনি। প্রশ্ন হচ্ছে যে আমি কেন, প্রথম হচ্ছে রাজনৈতিক দল, ভোট ভিত্তিক রাজনৈতিক দল, তো রাজনৈতিক বহু দল আছে এরকম 100-200 করে ভোট পায়, এসইউসি অনেক জায়গায় এরকম ভোট পায়, এরকম অনেক ছোট ছোট অনেক দল আছে। এমনকি নির্বাচন কমিশনের স্বীকৃত দল নয়, মানে স্বীকৃতি যেটা সেটা নয়, এমনি দলও প্রচুর আছে যারা ভোটে দাঁড়ায়ও না, এরকম দলও আছে। প্রশ্নটা হচ্ছে যে সিপিএম লক্ষ্য, প্রথম হচ্ছে যে সিপিআই আর সিপিএম যে ভাগ হয়েছিল 62 সালের পরে 64 সালে, এই 64 সালের যে সিপিআই তখন ঠিক নীতিটা নিতে পারলো না, তারা প্রো চায়না, এবং সিপিএম হলো, এবং চায়নার সাথে যে যুদ্ধ হলো 62-তে সেই ইস্যুতে ভাগ হলো। তারপর থেকে পশ্চিমবঙ্গে খুব ভালো নেতা এলো, প্রমোদ দাশগুপ্ত এবং জ্যোতিবাবুর মতো নেতা, তারা পশ্চিমবঙ্গটাকে টেনে নিয়ে গেল। তারপর অনিল বিশ্বাস এলো, অনিল বিশ্বাস মিডিওকার নেতা ঠিকই, কিন্তু অনিল বিশ্বাস অনেক বেশি বুদ্ধিমান ছিলেন। কিন্তু জ্যোতি বসু তো সেই বুদ্ধদেব ভট্টাচার্য সেইভাবে তো গ্রাসরুটে কোনোদিন নেতা ছিলেন না, তিনি লেখাপড়া জানা এবং সংস্কৃতি জগৎ থেকে নিয়ে এসেছেন, কিন্তু তিনি সামলাতে পারলেন না। এবং আমি এখনো মনে করি, বারবার একটা কথাই বলি, যে অনিল বিশ্বাস যদি মারা না যেতেন তাহলে বুদ্ধবাবুর এরকম ভাবে পতন হতো না। এইবার হচ্ছে কি, আজকে এই যে প্রকাশ কারাতরা দিল্লি ভিত্তিক দিয়ে তো তোমরা তো দিল্লিতেই কিছু করতে পারছো না, তোমরা হরিয়ানা কিছু করতে পারছো না, তোমরা আজকে আপ একটা সেদিনকার পার্টি সেও তো দখল করেছিল, এবং সে পাঞ্জাব এবং দিল্লি দখল করেছে। তাহলে সিপিএম কি করতে পারছে এটা প্রথম দেখতে হবে। রাজ্যসভাতে কি 2টো আসন নিয়ে আমি করলাম, বা লোকসভাতে 1-2টো আসন আমি বাড়াতে পারলাম বা কমাতে পারলাম, এটা বড় কথা। প্রশ্নমতে আজকে সম্পূর্ণ একটা ভোগবাদী সমাজ, এই ভোগবাদী সমাজে এই এমনকি মার্ক্সবাদ পর্যন্ত দেশে দেশে কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। চায়না যে কমিউনিস্ট পার্টি যে থিওরি চলছে, এইটার ভিতরে ভোগবাদ ঢুকে গেছে। চায়না কিন্তু কমপ্লিটলি মাওবাদে আর নেই। প্রশ্ন হচ্ছে এমনকি আমি বলছি যে ভিয়েতনামে যে কমিউনিস্ট পার্টি, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি টোটাল আমেরিকান ক্যাপিটালিজমকে তারা স্বাগত জানিয়েছে। এখন এই আমি 2 নৌকায় পা দিয়ে চলবো, আমি কমিউনিস্ট, আমি সিপিএম, অথচ আমি কংগ্রেসের সাথে থাকবো। আজকে তো প্রকাশ কারাতের ব্যর্থতার জন্যই তো আজকে সিপিএম পশ্চিমবঙ্গ থেকে হেরে গেল 2011-য়। এটা বললে অনেকে হয়তো বিশ্বাস করবে না। আজকে এই যে প্রথম একটা হচ্ছে সর্বোচ্চ একটা ভুল, যে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করতে দেওয়া হয়নি। ঠিক আছে, প্রধানমন্ত্রী করলে কি হতো, কি মহাভারত অসুবিধা হতো, কত ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হতেন, প্রধানমন্ত্রী হতেন। আর একটা জিনিস হচ্ছে যে কংগ্রেসের ইউপিএ 2 থেকে প্রকাশ কারাতের এই গোষ্ঠী, প্রকাশ কারাতরা, তারা যে বেরিয়ে এলো চায়না লবির সমর্থনে, যে নিউক্লিয়ার ফুয়েল কেন বা চুক্তি করবে কংগ্রেস আমেরিকার সাথে, এইটা যখনই করলো, আপনি জেনে রেখে দিন, আজকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এটা এইখানেতেই আমেরিকান লবি প্রথম কাজ হলো, এবং কংগ্রেসের প্রথম কাজ হলো টু ডিসলজ দ্য প্রকাশ কারাত এন্ড সিপিএম পার্টি। তারা ফার্স্ট 11 সালে তারা হিট করলো হচ্ছে পশ্চিমবঙ্গে। আমি তখন বুদ্ধবাবুকেও বলেছিলাম যে আপনারা থাকতে পারবেন না, আপনারা চটিয়ে দিলেন আমেরিকাকে এবং কংগ্রেসকে, এবং নানাভাবে সাহায্য, অর্থনৈতিক সাহায্য, হেলিকপ্টার দিয়ে সাহায্য, সমস্ত
সাহায্য সোনিয়া গান্ধী করলো টু ডিস্ট্রাক্ট দ্য প্রকাশ কারাট অ্যান্ড হিজ পার্টি। এবং আমেরিকা এই যে আজকে সংখ্যালঘু ভোটটা যে এলো, এই সংখ্যালঘু ভোটকে টানার জন্য আমেরিকান লবি এখানে কি না করেছে। সিদ্দিকুল্লাহকে এখানে আমেরিকান কনসুলেট ডেকে পাঠিয়ে তাকে যা যা করার মগজ ধরায় দিয়ে। প্রশ্ন হচ্ছে যে আমার যদি নীতি এবং অভিমুখ গোলমাল থাকে, সিপিএম এর পশ্চিমবঙ্গ এবং কেরলে চাইনিজ লবি ঢুকে, চাইনিজ বিজনেসম্যানরা, চাইনিজ ইন্ডাস্ট্রি, চাইনা যে রং ফং থেকে আরম্ভ করে নিম্নমানের সমস্ত যন্ত্রপাতি তারা সাপ্লাই করেছে। প্রশ্ন হচ্ছে যে আমি কি দিতে পারছি সাধারণ মানুষকে। পশ্চিমবঙ্গে 34 বছর যে আমি রইলাম, আমি এসেছি এত বছর রইলাম ত্রিপুরায়, তাহলে আমার দল একদম মাইক্রোস্কোপিক কেন হলো এটা ভাবা উচিত। প্রকাশ কারাতে তাহলে আমি কি বলবো, প্রকাশ কারাতে অল ইন্ডিয়াতে সেক্রেটারি ছিলেন, দীর্ঘদিন সেক্রেটারি ছিলেন। প্রশ্নটা হচ্ছে যে দলকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আর এই সংখ্যালঘু এইসব করে কিছু হবে না। আগে মানুষের কথা ভাবতে হবে। সংখ্যালঘু মানুষও কিন্তু তাদের ভিতরে একটা বড় অংশ চাইছে যে আমাদের সংখ্যালঘু বলে ছাপ মেরে দেওয়ার থেকে আমাদের লেখাপড়া, চাকরি বাকরি, ব্যবসা এইটা নিয়ে আলোচনা হোক। সেটা তো করবে না। সেটা না করে ওই ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকির কথা শুনে চলছে রাজনৈতিক দলগুলো, তারা ওটা করছে। প্রশ্ন হচ্ছে এইবার প্রথম প্রশ্নটা দিয়ে আপনি যেটা বলেছিলেন যে মহিলা করা হবে কি হবে না। মহিলা, দেখুন মহিলা করা হতেও পারে নাও পারে। ভারতবর্ষের রাষ্ট্রপতি মহিলা হয়েছে, আপনার অর্থমন্ত্রী মহিলা হয়েছে, পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে, ওখানে দিল্লিতে মুখ্যমন্ত্রী হয়েছেন মহিলা। দেখুন মহিলার পুরুষ আর সংখ্যালঘু আর অসংখ্যালঘু এই সব বাজ বিচার করে কোনো লাভ নেই। মেধা এবং যোগ্যতাকেই গুরুত্ব দিতে হবে। এবং এই এত বছর ধরে হয়ে গেল এই যে কোটা, কেন কোটাটাকে তোলা, কোটা সব দলই কোটার পক্ষে, কেন কোটার পক্ষে হবে? মেধাটাকে কেন গুরুত্ব দেওয়া হবে না? মেধাটাকে গুরুত্ব দিলেই দেশের উন্নতি হবে। সেইটা শুধু আমি ভোটটা কি বলছি, সেই ভোট ক্যাপচার করবার জন্য বিজেপিও যা করছে, অন্য দলও তাই করছে, সবই একই পদ্ধতি। কংগ্রেস পেরে উঠছে না। এখন সিপিএম এর যা পরিস্থিতি হয়েছে, কে সেক্রেটারি হলো, কাকে সেক্রেটারি করলো, তাদের ভারতীয় জনমাস, আপনি বলছেন যে ভোট পাচ্ছে, 116 পজিশনে আছে, 6 নম্বর পজিশনে থাকুক আর যেখানেই থাকুক, গোটা ভারতবর্ষে সিপিএম পার্টির কোনো প্রভাব নেই। উড়িষ্যায় নেই, বিহারে নেই, ঝাড়খণ্ডে নেই। কোথায় একটা দুটো কার সঙ্গে জোট করে করলো টরলো সেটা আলাদা প্রশ্ন। প্রশ্নটা এইখানেই হচ্ছে যে বুদ্ধি আর নির্বুদ্ধিতা। অনেক সময় অনেক শিক্ষিত লোক নির্বুদ্ধিতার কাজ করে, প্রকাশ কারাটাও করে নির্বুদ্ধিতার কাজ, অনেক করেছে। এবং নির্বুদ্ধিতার যে কাজ করেছে, আজকে ইউপিএ 2 থেকে যে তারা সমর্থন প্রত্যাহার করলো, এই প্রত্যাহার করাটা তাদের সম্পূর্ণ নির্বুদ্ধিতা এবং বোকামি হয়েছে। তার ফল ভোগ করতে হবে। একটা বড় দলের সঙ্গে ছিল কংগ্রেসের সাথে, সেখান থেকে বেরিয়ে এলো। কংগ্রেসও তাই অনেক নির্বুদ্ধিতার কাজ করছে, তার ফলে কংগ্রেসের যে অবস্থা। আচ্ছা, এবার আপনাকে আমাকে আরেকটা কথা বলার, এটা আছে আপনি যেটা খুব দামি কথা বলেছেন যে পার্টি দিশাহীন থাকার জন্যই পার্টির আজকে এই অধঃপতন হয়েছে। আমরা কিন্তু ইতিহাস খুঁজলে এটাও পাচ্ছি যে একটা কমিউনিস্ট পার্টি, মার্কস লেনিনবাদের আদর্শে অনুপ্রাণিত দল সিপিআই, সেখান থেকে ভেঙে সিপিএম তৈরি হলো। এবার যদি আমরা বলি যে মানে কমিউনিস্ট পার্টির পুষ্টি, একটা দলের পুষ্টি নির্ভর করে দলের কতটা তার সাংগঠনিক শক্তি। আমরা কিন্তু যদি ইতিহাসে তাকাই তাহলে দেখবো সিপিআই থেকে সিপিএম ভাঙার পর আবার সিপিআই এমএল হয়েছে, তারপর সিপিআই এমএল আরএফ হয়েছে, আরএমপিআই হয়েছে, এমসিপিআই ইউ হয়েছে, কলকাতায় এখানে পিডিএস হয়েছে, ত্রিপুরায় জনগণতান্ত্রিক মোর্চা হয়েছে, পাঞ্জাবে লোকসংঘ মোর্চা হয়েছে, ওড়িশায় আলাদা করে ওড়িশা কমিউনিস্ট পার্টি হয়েছে, কেরালাতেও সিএমপি ব্র্যাকেটে যে, এরকম হয়ে প্রায় সিপিএম থেকে ভেঙে আরো 9টি দল তৈরি হয়েছে। তার মানে বাম শক্তির যে ঐক্য, সেটা তাদের নেতৃত্বের ব্যর্থতার জন্যই তো এতগুলো পার্টি তৈরি হয়ে বাম শক্তিটা বিচ্ছিন্ন হয়ে গেল, তাই নয় কি? ঠিকই তো তাই। এটা ইয়াসার আরাফাত যখন এখানে এসেছিলেন তিনি বলেছিলেন যে কি ব্যাপার, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা কমিউনিস্ট পার্টি অফ মার্কসবাদী কমিউনিস্ট পার্টি প্রথম কথা হচ্ছে সেই ধরনের নেতা নেই। আপনি প্রকাশ কারাতকে ফুলিয়ে ফাঁপিয়ে জেএনইউ স্টুডেন্ট করেছেন, প্রকাশ কারাতের কিচ্ছু নেই।
এটা আমি বলে দিতে পারি। শুনুন, দলীয় এতে আর দলীয় মুখপাত্রে কি লিখে কিছু হবে না যতক্ষণ জনগণতান্ত্রিক বিপ্লব তো হয়নি ভারতবর্ষে, আর হবেও না কোনোদিন। প্রথম কথা হচ্ছে এখন মানুষ গিভ অ্যান্ড টেক, কার কাছে কি পাচ্ছি না পাচ্ছি, আমি কোন দল করলে কি পাবো, কোন দল করলে কি কোন দলে থাকলে আমি চুরি করতে পারবো, কোন দলে থাকলে আমি চুরি করতে পারবো না, এই হচ্ছে আসল জিনিসটা। ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর রাজনীতিটাই চলছে এখন ডেভেলপমেন্ট আর কারাপশন। ওয়ার্ল্ড ব্যাংকও বলেছে কারাপশন ইজ আ পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট। আজকে এই যে বাংলাদেশের ইউনুস, সে এখন চাইনিজ থিওরির দিকে চলে গেছে, চায়নার দিকে চলে গেছে, যেহেতু চায়নার হাতে টাকা আছে, এখানে চায়নার টাকা দিয়ে সে এখানে রাজনীতি করবে। কিন্তু বাংলাদেশের যে অর্থনীতিটা, সেই অর্থনীতিটা তো একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল, সেইটাকে ধ্বংস করে দিয়ে তুমি এখন চায়না তো কার্যত যে কাজটা করছে, সবাই করছে, আমেরিকাও করছে, বেনিয়াপনা। ব্রিটিশ যেমন বেনিয়াপনা করেছিল, সেই বেনিয়াপনা করছে আমার দেশের জিনিস গোটা পৃথিবীতে বিক্রি হবে এবং সেই দেশে ঢোকার জন্য এর উপর কর কমাতে হবে। এই তো মূল জিনিসটা। তো সেই এবং ভারতের যে অর্থনীতি এবং সিপিএম এর অর্থনীতি বলে কিছু নেই সিপিএম এর, কারণ সিপিএম তো রাজ্য শাসন করেছে, গোটা দেশ তো সে শাসন করতে কোনদিন পারেও না, আগামী দিনে পারবেও না। এবং তাদের যে অধোগতি হয়েছে, সেই অধোগতি থেকে এটা তোলা আর সম্ভব নয়। এটা আপনি যে যতই বলুক যে আর তোলা নয়। তারা সেক্রেটারি নির্বাচনই করতে পারছে না, তো দল কি করে চালাবে? দল চালিয়ে তারপর আবার ক্ষমতা, একটা রাজ্যের ক্ষমতা, রাজ্য থেকে দেশের ক্ষমতা, সে ক্ষমতা নেই। কংগ্রেসের লেজুর হয়ে এই একরকম বলছে, ওই একরকম বলছে। কংগ্রেসে এই যে ইন্ডিজোট যেটা আছে, এই ইন্ডিজোটের অদ্ভুত অবস্থা, এই একরকম বলছে, ওই একরকম বলছে। শ্যামলদা, মার্কসের একটা কথা ছিল যে প্রথমে আত্মসমালোচনা করো। পার্টি কতটা আত্মসমালোচনা করেছে জানি না, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছেন সেই মানে যাকে বলে একটা হিট স্লোগান, একটা হিট বাক্যবান প্রয়োগ করেছিলেন আমাদের রেজ্জাক মোল্লা, যে ঘোড়া ধরতে পারে না, কেউটে ধরতে এসছে। সে কথাটা উনি বলেছিলেন, পরে দল থেকে বহিষ্কৃত হয়ে তিনি তৃণমূলে চলে যান, সে প্রসঙ্গ আলাদা। আমি আপনাকে বলছি 2021 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পর সিপিএম সে সময় 4 জুলাই জ্যোতি বসুর 108তম জন্মদিনে কান্তি গাঙ্গুলি, রায়দিঘির কান্তি গাঙ্গুলি একটা বই প্রকাশ করলেন। বইটার নাম হচ্ছে রক্ত পলাশের আকাঙ্ক্ষায়। এটা দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলেতে অনুষ্ঠানটি হয়। সে সময় হাজির ছিলেন বামপন্থী চিত্র পরিচালক তরুণ মজুমদার, রাজ্যের প্রাক্তন শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী পার্থ দে, প্রাক্তন বিধায়ক এখন যিনি বহিষ্কৃত তন্ময় ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত আইএসি ডিপি এর জানা চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, সিপিএম থেকে বহিষ্কৃত পিডিএস এর শ্রমিক প্রতিদ্বন্দ্বী, সিপিএম এর প্রাক্তন সাংসদ শ্রমিক লাইরি, আজিজুল হক এবং নতুন প্রজন্মের দীপশিতা ধরেরা। কান্তি গাঙ্গুলি তার বইতে তুলে ধরেছেন জঙ্গলমহল ও পরবর্তী সময় সুন্দরবন অঞ্চলে মানুষের সংগ্রামের কথা। এবং তিনি একথাও বলেছেন যে এই বইয়েতে যে বাম আমলেই পঞ্চায়েত স্তরে বাসা বেঁধেছিল কাটমানি রোগ, এই দুর্নীতি রুখতে দল ব্যর্থ হয়। শুধু এখানেই তিনি থেমে থাকেননি, তিনি আরো বলেছেন যে কংগ্রেসের সঙ্গে দল নির্বাচনী জোট করছে সেই কংগ্রেস দল তাকেও খুন করার চেষ্টা করেছিল। 1972 সালের নির্বাচন ছিল প্রহসন এবং 70 সালের কথা উনি উল্লেখ করেছেন। এবং তিনি আবার এও বলেছেন যে উনি নাকি কান্তিবাবুকে বলেছিলেন, জনৈক একজন কংগ্রেস নেতা, যে যাদবপুর থেকে পালিয়ে যা, তাহলে খুন হয়ে যাবি, তোকে আমি বাঁচাতে পারবো না। এছাড়া উনি নাকি বুদ্ধদেব ভট্টাচার্যকেও বলেছেন যে দল যে পথে চলছে তাতে আগামী দিনে কিন্তু আমাদের হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। এবং সিঙ্গুর নন্দীগ্রাম পর্বের সরকারকে পতন ঘটিয়ে নির্বাচনে আসার জন্য দলকে পরামর্শ দেওয়া হয়েছিল। এই কান্তি গাঙ্গুলি দিয়েছিলেন নন্দীগ্রামের ঘটনার পর, দল সেটা মাথায় নেয়নি। তো এই দীর্ঘ 6 দশক ধরে কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ শৃঙ্খলাপরায়ণ কর্মী কান্তি গাঙ্গুলির যে এই পরামর্শ মানেনি, এটার ব্যাপারে উনি কাউকে দোষারোপ করেননি। কিন্তু যে দুজন নেতা স্বীকার করেছিলেন তার কাছেই যে সিঙ্গুর নন্দীগ্রাম আমাদের বড় ক্ষতি করলো, তার নাম তিনি উল্লেখ করেননি। আর সেই অনুষ্ঠানে কিন্তু বিমান বোস, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম উপস্থিত থাকেননি। কিন্তু আশ্চর্যের কথা, গণশক্তিতে এই ঘটনাটা কিন্তু বড় করে প্রকাশিত হয়েছিল।
তাহলে এই যে এই আত্মসমালোচনার বিষয়টি পার্টির করা উচিত ছিল, সেই পার্টি এটা না করায় কি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা রাজনৈতিক কচকচি বোঝেন না, তাদের কাছ থেকে ধীরে 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 দূরে চলে গেল পার্টি? শুনুন, একটা কথা বলছি, এই যে আত্মসমালোচনা যে শব্দটা, এটা দুটো শব্দ জুড়ে, আত্ম আর সমালোচনা। সমালোচনা সবসময় মানুষ করে অন্যের সমালোচনা। এটা পরিবারের ভেতরে হতে পারে, পাড়াতে হতে পারে, অমুক এই করলো না, ওই এ করলো না, এই করলো না, তাই করলো না, এই খারাপ ও ভালো, এই করতেছে, এটা হলো সমালোচনা। আর আত্মসমালোচনা, আয়নার সামনে আমি প্রতিদিন যদি দাঁড়াই, তাহলে আমি দেখবো যে আমার কালকের থেকে আজকে আমার কি পরিবর্তনটা হচ্ছে, আমি বিবেকের কাছে আমি চাইবো। এটা অত সহজ কাজ নয় আত্মসমালোচনা। মানুষ, গান্ধীজি বলেছিলেন, কোনো মানুষকে যদি বিচার করতে হয়, পর্যালোচনা করতে হয়, তাকে চেয়ারে, ক্ষমতায় বসে হয়, চেয়ারে বসে হয়। এই চেয়ার জিনিসটা অদ্ভুত। এটা অফিসের চেয়ার, একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে বাবা চলে গেল, ছেলে চেয়ারে বসলো, বা একটা দোকানের মালিক এর জায়গাটা কর্মচারীরা সংগঠিত হবে, সঙ্গে সঙ্গে তার অর্গাজম, যেটা আমাদের শরীরে যে অর্গাজমটা আছে, সেই অর্গাজমের ভেতরেই অহংকার বোধটা বাড়তে শুরু করলো। এই অহংকারটা যতক্ষণ না, আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষও বলেছিল 235 আর 30। আমি বুদ্ধবাবুকে বলেছিলাম যে আপনি বহরমপুরে গেলেন মিটিং করতে, ডেভেলপমেন্ট মিটিং। সেখানে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের একজন মহিলা সভানেত্রী, সভাপতি, তিনি তাকে ডাকলেন না, তিনি নির্বাচিত। কিন্তু এটা কি আপনি ঠিক করলেন? আমি রাইটার্সে বলেছিলাম ওনাকে, এটা কিন্তু আপনি ঠিক করলেন না। আপনার কি হতো? এক প্রশ্ন হচ্ছে, ধরুন একটা শাসক দলের যদি বিরোধী 10%, 15%, 20%, 30% যদি যেতে, এবং তাদের নির্বাচিত লোকেদের, তারা যদি মিটিং এ নবান্নে আসে, নবান্নে এসে বা রাইটার্স বিল্ডিং এ এসে মুখ্যমন্ত্রীর ঘরে বিরোধীরা যদি তাদের বক্তব্যটা রাখে, কি অসুবিধা হলো? কি অসুবিধা হওয়ার কোনো কথা নয়। প্রথম হচ্ছে, শাসক বিরোধীর কাছ থেকেও কিছু সমালোচনা, সেই সমালোচনাটাকে নিয়ে সে সেখানে কিছু রেকটিফাই করতে হবে। আত্মসমালোচনা, শুনুন, আত্মসমালোচনা কেউ করছে না এবং করবেও নাই। আত্মসমালোচনা কথাটার ভেতরেই অনেক কিছু ভেক আছে। আত্মসমালোচনা কেউ করবে না। আত্মসমালোচনা মানুষ শুধুমাত্র তার হয়ে অন্যরা ঢোল বাজাবে, সেটাই সে শুনতে ভালোবাসবে, দেখতে ভালোবাসে। যে আপনার একটা মানুষকে হয়তো খুব একটা ভালো দেখতে নয়, বা একজন মহিলাকে খুব ভালো দেখতে, তাকে গিয়ে দেবেন, আরে আপনাকে কি শুনি, কি শাড়ি পরেছেন, কি দেখতে আপনাকে, এই তো আপনি হেমামালিনীর মতো খানিকটা, বা অন্যকে আরেকজনকে বললো যে তুমি উত্তম কুমারের মতো, সে গদগদ হয়ে যাবে। এই যে জিনিসটা, কিন্তু তাকে যদি বলা হয় যে আপনার এইটা খারাপ, ওইটা খারাপ, সেইটা খারাপ, এইটা সমালোচনা, আজকে মিনিমাম সমালোচনা। আজকে মিডিয়ার কি কাজ? মিডিয়ার তো কোনো ক্ষমতা নেই। মিডিয়ার ফোর্থ পিলারে বেসিক্যালি কোনো, শুধু মানুষে কিছু কিছু ঘটনা তুলে ধরতে পারে। এই তুলে ধরলে শাসকের বিপক্ষে যাবে, এমনকি বিরোধীদেরও বিপক্ষে যাবে। বিরোধীদের কাজটা আজকে, এই যে কথা বাজে বাজে উঠছে যে বিরোধীদের মমতা ব্যানার্জি পাত্তা দিচ্ছে না। মমতা ব্যানার্জি আজকে হয়নি, একদিনে তিনি বিরোধী নেত্রী হিসেবে প্রথম প্রতিষ্ঠিত করতে পেরেছেন নিজেকে। আজকে শুভেন্দু অধিকারীরা নিজেদের বিরোধী হিসেবে আগে প্রতিষ্ঠিত করুক। এই আত্মসমালোচনাটা তো বিরোধীদেরও করা উচিত, শাসকের যেমন করা উচিত, বিরোধীদের করা উচিত। যে আমার ভোট কেন কমছে, আমি এত 40% ভোট পেয়েছিলাম, আমি 18 পেয়েছিলাম, 12টায় কেন এলো? আমি কেন নরেন্দ্র মোদী আত্মসমালোচনা করতে পারছে না যে ভারতবর্ষে এত বড় আমার পৃথিবীর বৃহত্তম দল, কিন্তু আমি এখানে অ্যাবসলিউট মেজরিটি পেলাম না, আমি দুটো ক্লাস নিয়ে আমাকে গভর্নমেন্ট চালাতে হচ্ছে, আমার ভোটটা কেন কমে, আমি 36%-এর বেশি কেন ভোট পাচ্ছি না? কেন আত্মসমালোচনা? আজকে এতে যে আপনার শাসক সরকারের কি কাজ, সরকার সেই কাজ থেকে যখনই অন্যদিকে সরে যাচ্ছে, তখন সেটা বিরোধীদের এই আজে বাজে কথা বলা, ফালতু কথা বলার ভেতরে ওই আমাদের হুমায়ুন কবিরও যা বলছে, এদিকে শুভেন্দুও তাই বলছে।
এইটা তো কোনো রাজনীতিবিদদের কাজ নয়, এটা ফালতু কাজ। আমি সাধারণত আবার সিপিএম এর প্রসঙ্গে একটু ফিরে আসি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে বয়স্ক ব্যক্তিদের সরিয়ে দিয়ে নতুন প্রজন্মকে নিয়ে আসতে হবে, এবং আপনি বলছেন এখনই এখানকার রাজ্য সম্পাদকের পথে মীনাক্ষীকে নিয়ে আসা উচিত, এটা প্রথমে আপনি বলছিলেন। কিন্তু আমরা যদি একটু ইতিহাসের দিকে দেখি তাহলে দেখবো যে ভারতবর্ষের আমি সোকল স্বাধীনতা সংগ্রামী বলবো, যে যাই দলে বলুক, তো সেই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে কিন্তু ওই বৃদ্ধ ছিলেন, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। তার পরবর্তীকালে যখন কংগ্রেসকে সরিয়ে দেওয়ার প্রশ্ন দাঁড়ালো, মহাত্মা গান্ধীকে বৃদ্ধ ছবিটাই দেখে, মহাত্মা গান্ধীর যুবক থেকে যে যুবক থেকে দাদা একমত হতে পারলাম না। ওই ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তার পরবর্তী সেরকম কিছু পাইনি। ওনার কিন্তু মধ্য বয়স পেরিয়ে যাবার প্রায় বৃদ্ধত্বের কাছে আসার পর থেকেই কিন্তু তার জনপ্রিয়তার জায়গাগুলো এসছে, 1 নম্বর। 2 নম্বর যদি আপনি বলেন তাহলে আমি বলবো 1977 সালে যে লোকটিকে সামনে রেখে এত বড় একটা বিপ্লব ভারতবর্ষে গঠিত হয়ে গেল, কংগ্রেসকে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারলেন, তার নাম হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। তিনিও ছিলেন বৃদ্ধ। তার উপরে যদি আমি চলে যাই যে যখন জনতা দল ভেঙে গেল, নতুন করে বিজেপি দল তৈরি হলো, তখন এই রাম জন্মভূমির বিষয়টিকে নিয়ে যিনি এগিয়ে এসেছিলেন সেই লালকৃষ্ণ আদবানি, তিনিও ছিলেন কিন্তু বৃদ্ধ মানুষ। তো পুরনো ইতিহাস যদি দেখি তাহলে প্রথম সলতে পাকানোর কাজটা শুরু হয়েছে কিন্তু বৃদ্ধদের হাত ধরে। কিন্তু সেক্ষেত্রে নবীন যারা এসছেন তাদের তো আমরা সেই রকম ভাবে কোনো ভূমিকা কোনো দলের মধ্যেই দেখতে পাইনি। না, তাদের শোনো, নবীনদের আপনি তো কাজে লাগাচ্ছেন না। আপনাকে কাজে লাগাতে, আপনাকে আমি বলছি না যে 100% বৃদ্ধকে সরিয়ে দিয়ে 100% নবীনকে আনতে। আপনি তার ভেতর থেকে, আজকে ধরুন যদি এখানকে সেলিম সেক্রেটারি আছে, সেলিম কতটা কি করতে পারছে, সেলিম কি আত্মসমালোচনা করছে? আত্মসমালোচনা করছে না যে আমি কেন পার্টিটাকে বাড়াতে পারছি না, আমি মুসলিম হয়েও আমাকে সিপিএম এ কেন সেলিমকে করেছে যে সংখ্যালঘু ভোটটাকে যদি কিছু বাড়াতে পারছে না সেটা করতে। ছেলে প্রথম জিনিস হচ্ছে হ্যালো দরকার। একটা বক্তৃতা করলে একটা হ্যালো, একটা মানুষ তখনই আকর্ষণ বোধ করবে যার ভেতরে হ্যালো থাকবে, সে যখন তার আচার আচরণ, তার ব্যবহার, তার দৈনন্দিন যে কাজকর্ম, তার ভেতরে একটা আকর্ষণীয় ক্ষমতা যখন থাকবে। আজকে আপনার আমাদের ভিয়েতনামে যে আস্তে আস্তে যে আপনার সংগঠিত করে তার তো এমন কিছুই ছিল না। তো এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের এটা তো পরীক্ষা দিয়ে, যদি নবীনরা ফেল করে তখন সরাবেন আপনি, কিন্তু আপনি তো বৃদ্ধরা পাচ্ছেন না। কেন শুনতো আপনাকে বলছি, দীর্ঘদিন রাজনীতির ভেতরে থাকতে থাকতে এখানে একটা ফ্যাটিক হয়ে গেছে। প্রকাশ কারাতরা যে জায়গায় আছে, প্রকাশ কারাতরা তখন সরে যেতে চাইছে, কারণ প্রকাশ কারাতরা কিছু পাচ্ছে না, প্রকাশ কারাতের হাতে তো কিছু নেই। এমনিতেও সিপিএম এর গঠনতন্ত্র অনুযায়ী তো আবার সরে যাওয়ার কথা। হ্যাঁ, সরে যাওয়ার কথা কেন? পদত্যাগ করে চলে যাক না, চলে যাওয়ার কথা আবার কি আছে? পদত্যাগ করুক, যে আমি ছেড়ে দিচ্ছি, আমি প্রস্তাব করছি যে অমুককে। আপনি তো পরীক্ষা নিরীক্ষা করছেন না। পরীক্ষা নিরীক্ষা যদি করতেন, আপনি বোঝেন যে 100% তোমরা থাকো, আমি তো বলিনি তোমরা চলে যাও না। আপনি যদি আবার বিজেপির দিকেও তাকিয়ে দেখেন, এই মুহূর্তে যেটা প্রাসঙ্গিক কথাটা, সুকান্ত মজুমদার একজন কম বয়সী, তথাকথিত কম বয়সী একজনকে তো সভাপতি করা হলো। দেখা গেল সেই বৃদ্ধ দিলীপ ঘোষ যেটা বিজেপিকে যে জায়গায় উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন সেটা কিন্তু সুকান্ত পারেননি, এবং কথাবার্তা যা শোনা যাচ্ছে দিলীপ ঘোষকে নাকি আবার ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ সেই দলের ব্যাটনটা ওই পক্ককেশের হাতে তুলে দেওয়ার একটা কিন্তু আভাস এখনো পর্যন্ত মোটামুটি পাওয়া যাচ্ছে। এবং যদি দেখেন ইতিহাস তাহলেও দেখবেন সত্যি ওই পক্ককেশ দিলীপ ঘোষ বিজেপিকে এই রাজ্যে যতটা তুলেছেন তার থেকে নবীন সুকান্ত মজুমদার কিন্তু সেক্ষেত্রে একদমই ব্যর্থ হয়েছেন। সুতরাং এটা যদি পরীক্ষা নিরীক্ষা বলেন, সেই পরীক্ষা নিরীক্ষাতেও প্রমাণ হলো যে এই রাজ্যেও কিন্তু পক্ককেশের মানে অগ্রাধিকার রয়ে গেছে মানুষের কাছে। না ঠিকই, সুকান্ত মজুমদার তো রাজনীতির লোক ছিল না। সুকান্ত মজুমদার একটা কলেজে পড়াতো না, সে তো দিলীপ ঘোষ রাজনীতির লোক ছিল না।
দিলীপ না, দিলীপ ঘোষ কিছুটা রাজনীতি লোক না, উনি তো আরএসএস করেছেন, উনি বলছেন যে আমার নেতৃত্বের অভিজ্ঞতা 10 বছর। আরএসএস করলেও সে রোদে জলে পশ্চিমবঙ্গটা ঘুরেছে, যেমন শুভেন্দু ঘুরছে। প্রশ্নটা হচ্ছে এখানেও তো বিজেপিতে উচিত, বিজেপিতে যারা নবীন আছে, নবীনকে তো তোলা উচিত, নবীনদের তো সেভাবে তোলা হয়নি। আজকে এবার আপনি বলতে পারেন যে নবীনদের যে চান্স দেওয়া একদম হয়নি, তাও বলছি না, চান্স দেওয়া হয়েছে, তারা সেভাবে পারেনি। আসলে দক্ষিণপন্থী পার্টি আর বামপন্থী পার্টির স্ট্রাকচারটা কিন্তু আলাদা। বামপন্থী পার্টির স্ট্রাকচারটা অনেক ভালো একদিক দিয়ে আমি মনে করি বামপন্থী, কিন্তু দক্ষিণ পার্টিতে তো কিছু নাই, আজকে যে মন্ত্রী করলো কালকে তাকে সরিয়ে দিল, কিন্তু সেটা বামপন্থী পার্টিতে সেটা ওইভাবে নয়, একটা স্ট্রাকচার আছে। তো এখন সমস্ত দলের ভেতরেই একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের আস্থা কিন্তু অর্জন করতে পারছে না। বিজেপি একটা এত বড় দল, কিন্তু সে সর্বভারতে ক্ষমতা দখল করছে, ক্ষমতা এদিক ওদিক দিয়ে এই যে 2% ভোটের সুইং এ দিল্লিতে কংগ্রেস একটাও সিট পেল না, এবং এরা 22টা আর বিজেপি 48টা। অদ্ভুত একটা ব্যবস্থা হয়। কিন্তু সাধারণ মানুষের কেন রাজনৈতিক দলের প্রতি আস্থাটা কমে যাচ্ছে, এই আত্মসমালোচনা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই করা উচিত। আর যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছিল, কাকে সেক্রেটারি করবে, এটা সম্পূর্ণ তাদের নিজেদের দলের ব্যাপার। আমার আপনার কথা শুনে তারা সেক্রেটারি করবে, তাদের অনেক রকম অঙ্ক আছে, কে আমার কথা শুনে চলবে। প্রকাশ কারাত দেখবে যে এমন কাউকে সেক্রেটারি করব যে আমি সেক্রেটারি থেকে সরে গেলেও আমার কথা শুনেই সে চলবে। আবার পশ্চিমবঙ্গের এখন একটা অবস্থা, পশ্চিমবঙ্গে সেরকম ভাবে মানে প্রভাব বিস্তার করার মতো নেতা নেই। বিমান বসু পাচ্ছেন না, সেলিম পাচ্ছে না, তাহলে রইলটাকে আস্তে আস্তে নেই। এখানে দলটাকে যে চালিত করতো অনিল বিশ্বাস চলে গেছে। বুদ্ধবাবু তো দলটাকে চালাতেন না, জ্যোতিবাবু দলটাকে চালাচ্ছেন না। প্রমোদ দাশগুপ্তর পরে আমি মনে করি তার মধ্যে অনেকে সেক্রেটারি হয়েছেন, কিন্তু দলকে পরিচালিত করার যে কাজটা, দলটা এমনি দল চলতো, কিন্তু দলকে পরিচালিত করা যখন বাধা বিঘ্নকে অতিক্রম করে, সেটা অনিল বিশ্বাস ছাড়া আর কেউ পায়নি। অনিল বিশ্বাসের অনেক দোষ ছিল, মিডিওকার, তিনি কোনো মেধাকে পাত্তা দেননি, তার জন্যই আজকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সর্বত্রই অমেধাদের জয় জয়কার হয়েছে। এটা হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। ভাইস চ্যান্সেলর যাদের করা হয়েছিল বেশিরভাগই অনিল বিশ্বাসকে তাদের সম্ভ্রম অনিল বিশ্বাসকে মনে করে চলতে হতো। যাই হোক, আজকে সময় খুব কম রয়েছে, আর 2-1 মিনিট বলতে পারবো। সেটা হচ্ছে যে আপনার কথা পরিপ্রেক্ষিতে বলি, মাইকেল মধুসূদন বলেছিলেন চিরস্থির তবে নীর হায়রে জীবন নদে। সুতরাং অনিল বিশ্বাসের ওপর ভরসা করে একটা কমিউনিস্ট পার্টি সারা জীবন চলবে এটা হতে পারে না। যোগ্য নেতৃত্ব উঠে আসার ব্যাপারটা থাকে। বুদ্ধদেব ভট্টাচার্য এক সময় বলেছিলেন পক্ষকেশ অভিজ্ঞ মানুষ হয়ে, যেহেতু বুদ্ধিজীবী এবং মধ্যবিত্ত মানসিকতার মানুষ, তিনি বলেছেন দিল্লির কংগ্রেস সরকার আমাদের কথায় উঠবে বসবে, এরকম কথা উনি বলেছিলেন। যেটা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এইসব কথা তো বলা যায় না। কিন্তু যাই হোক, এই সব মিলিয়ে টিলিয়ে এখন যে দাঁড়াচ্ছে যে বাম দলেতে 85% প্রতিনিধিত্ব করার দাস মন্ডল, বিশ্বাস, মুর্মু, হেমব্রম, সোরেন, এরা সেরকম ভাবে নেই দলের মধ্যে, বাইরের সংগঠনের মধ্যে রয়েছে, কিন্তু দলের উচ্চ পদে তাদের সেভাবে আসীন করা হয়নি। পাশাপাশি আত্মসমালোচনার প্রশ্নে আরেকটা কথা বলবো, আপনি কি বলবেন জানি না, আপনার মতামতটাও চাইছি। যে এত গেল দলের সমালোচনা করলাম আমরা যদি এবার সাধারণ মানুষের সমালোচনা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ, এটা অন্তত আমার মনে হয়েছে, আপনি কি বলবেন জানি না, সেটা হচ্ছে মানুষ কিন্তু এখন ওই সততা, আদর্শ এইসবের আর পরোয়া করেন না। তাহলে তো নির্বাচনী বন্ডে একটা পয়সা নেয়নি সিপিএম, সেখানে তো সিপিএম এর ভোট পাওয়ার কথা, বরঞ্চ নির্বাচনী বন্ড নিয়ে পুঁজিপতিদের সঙ্গে তাদের স্বার্থ রক্ষা করে, তাদের শর্ত রক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দল চলছে, এবং রমরমাভাবে এখানে বিজেপি চলছে, ডিএমকে চলছে, সব দলগুলো চলছে। একমাত্র ব্যতিক্রম ছিল সিপিএম, যে নির্বাচনী বন্ড থেকে 1 পয়সা নেয়নি। সুতরাং সেই সততা কিন্তু মানুষের কাছে কোনো মূল্য দিচ্ছে না। তাদের কাছে যেটা মূল্য নিচ্ছে, তারা বুঝে গেছে যে সব রাজনৈতিক দলই চুরিচামারি করতেই পারে, বাবার দরকার নেই এইদিকে তাকিয়ে আমি এক্ষুনি কি পাচ্ছি। অর্থাৎ ভোগবাদী সমাজে মানুষ কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাবে না, আজকে কি পাচ্ছি
সেইটুকু নিয়ে, সেখানে হাতের কাছে যেটুকু আমরা পাচ্ছি দয়াদাক্ষিণ্য, সেটা যাতে আর একটু বেশি পাই তাতেই খুশি থাকবো এবং সেই রাজনৈতিক দলগুলোকে বাঁচিয়ে রাখবো। এরকমও কি একটা মানসিকতা আমাদের ভোটার বা এই সাধারণ মানুষের মধ্যে কাজ করছে না, যেটা আস্তে আস্তে কিন্তু এই ভাইরাসটা গ্রামাঞ্চলেও পৌঁছে গেছে? আপনি যেটা বললেন এটা 100% ঠিক। আমি এই কথা বারবার বলার চেষ্টা করছি, অনেক দিন থেকেই আমি টেলিভিশন প্রোগ্রামেও বলার চেষ্টা করেছি, আমি এখনো বলছি, আমি লিখেওছি, ভোগবাদ গোটা পৃথিবীকে বদলে দিয়েছে, কিচ্ছু করার নেই। এখন আপনি আপনার পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশী স্কুল কলেজ সর্বত্র ভোগবাদ গ্রাস করে নিয়েছে, ভোগবাদ রাজনীতিতে গ্রাস করে নিয়েছে। অতএব কিচ্ছু করার নেই, ভোগবাদ থেকে আপনি কোনো নীতি নৈতিকতা কিছু আশা করতে পারেন না। এটাই হলো থাম রুলটা বলে দিলাম আপনাকে। ঠিক ঠিক ঠিক। ওকে ওকে। আজকে এখানে শেষ করছি শ্যামলদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।